স্যার মারবো আমি, ভয় লাগে না? আমাকে কামড় মারছিস, এতই যখন কামড় মারার শখ তবে আয়, আমি বসে দিই কয়েকটা। চুপচাপ কবুল বলবি নাকি অন্য ব্যবস্থা করব? সিরাতের মাথা দুপাশে অবিরত ঝাঁকানোর মাঝে প্রমুখ আবারও এগিয়ে আসে তার দিকে। কামড়ে দেওয়া হাত ঝেড়ে সিরাতের বাহু ধরতে সে রান্নাঘরে থেকে দৌড়ে ছুরি নিয়ে আসলো। প্রমুখের সামনে দাঁড়িয়ে নিজের গলায় ধরে বলল, দূরে যান, আমার কাছে আসার চেষ্টাও করবেন না। মরে যাব তবু আপনাকে বিয়ে করব না। প্রমুখ হতবাক হয়ে যায় এমন কাণ্ডে। এ দেখছি তার থেকেও এক কাঠি উপরে, মরে যাওয়ার হুমকি দেয় তাকে। সে বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো। সামনে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, গলায় লেগে যাবে মেয়ে, হাত থেকে ছুরিটা সরাও। না, আমার কাছে আসার চেষ্টা করলে ছুরি চালিয়ে দিব। সিরাত বেশি কথা বলে কান গরম করে দেবো। চুপচাপ ছুরি রেখে আমার কাছে এসো, ভালো মেয়ের মতো কবুল বলো। না, আমি এখানে থেকে এক পাও নড়ব না। বাসা থেকে চলে যান বলছি, নয়তো। কথা শেষ করেই হাতের ছুরি শক্ত করে ধরল। আর একটু দাবিয়ে দিলে গলা কেটে যাবে। প্রমুখ রাগে ফুঁসে উঠল। এই মেয়ে এত শেয়ানা, এত সহজে ছাড়বে না সে। আজকের এক একটা কথার জবাব ঠিকঠাক দেবে, শুধু বিয়েটা হয়ে যাক, তারপর দেখাবে কত ধানে কত চাল। মেয়ের পাগলামিতে তাই মাখানো ওড়নার আঁচল মুখে চেপে ধরে চিৎকার করলো। সিরাত, এমন করিস না মা। এরপর প্রমুখের পায়ের কাছে গিয়ে বলল, বাবা, আমার মেয়ের জীবন ভিক্ষা দাও, চলে যাও বাসা থেকে। মেয়ের হবু জামাইকে তাড়িয়ে দিচ্ছেন, এখন ছেলে পাবেন কোথায়? দুহাই লাগে, সিরাত রাগের বসে ছুরি চালাবে, তুমি আমার কথা রাখো। সিরাত চিৎকার করে বলল। দূরে যাও মা, ওই লোকের কথা শুনবে না। প্রমুখ হতাশ হলো। কবিরের দিকে তাকিয়ে নিরীহ মুখ করে বলল, এইসব নাটক আর ভালো লাগছে না কবির, শুরু কর। ভালো কথায় দাম নেই। কবির মাথা ঝাঁকিয়ে চট করে তাইমার সামনে গেল। পকেট থেকে বন্দুক বের করে তাইমার মাথা বরাবর তাক করে সিরাতের দিকে চেয়ে বলল, এখনো সময় আছে ম্যাম, হয় আপনি মরবেন নয়তো আপনার মা। বিয়ে করলে ছেড়ে দিব আন্টিকে, দুইজন বেঁচে গেলেন, এটাই কি ভালো হলো না? সিরাত আটকে উঠে ভয়, গলা থেকে ছুরি সরে যায় অটোমেটিক। কাপা হাতের থেকে ঝনঝন করে পড়ল মেঝেতে। চোখ বড় বড় করে বিস্ফোরণ দৃষ্টিতে হাত নাড়িয়ে বলল, আমার মাকে মারবেন না। এমন করছেন কেন? একটু শান্তিতে বাঁচতে দেবেন না? প্রমুখ বাঁকা হাসলো, তার মানে কাজ হয়েছে। সে কয়েক পা হেঁটে খপ করে শক্ত হাতে সিরাতের বাহু ধরে চোখ গরম করে বলল, বিয়ে করবে কি করবে না? সিরাত ডুকরে কেঁদে উঠে প্রমুখের পিঠে অনবরত কিল দিতে ব্যস্ত। প্রমুখ চোখ বন্ধ করে শক্ত গলায় বলল, কবির বন্দুক চালিয়ে আমার না হওয়া শাশুড়ি আমার মাথার খলি উড়িয়ে দে। জি স্যার। কবিরের স্বাভাবিকভাবে সম্মতি শুনে সিরাত চিল্লিয়ে চট করে বলল, না না না, কিছু করবেন না প্লিজ। আমার মাকে ছেড়ে দিন, সে ছাড়া আর কেউ নেই আমার। হাত থেকে বন্দুক নিচে নামান, আমি কবুল বলছি, বলছি কবুল। প্রমুখ হাত ছেড়ে দেয় অধর বাঁকিয়ে। আরামে গা এলিয়ে দিল সোফায়। মাত্র আধা ঘন্টা এই মেয়েকে সামলাতে গিয়ে অবস্থা বেগতিক। মেয়েরা এত নাটকবাজ হয় কেন? জীবনটা দফা রফা করে ফেলেছে, তাদের সোজা কথা কানে যায় না। বড়সড় দম নিয়ে বলল, জলদি বলো, সময় দিলাম 3 সেকেন্ড। সিরাত অশ্রুসিক্ত চোখে মায়ের মুখের দিকে তাকায়। তাইমা খানম অঝরে কেঁদে যাচ্ছে। মেয়ের একই সর্বনাশ হলো। সিরাত চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক রেখে কাটকাট গলায় বলল, আপনার প্রতারণা কবুল করলাম আপনার জেদ। নিজ ইচ্ছায় আমি নরক জীবন সুখের জীবনের সমাপ্তি টেনে দুঃখের জীবন কবুল করলাম। আপনার জেদের কাছে হার মানলেও এই বিয়ে মন থেকে মেনে কোনো দিন নিব না, কোনো দিনও না। ঠকিয়ে বিয়ে করলেন আপনি। এই মনে কোনো দিন আপনার প্রতি মায়া কাজ করবে না, শুধু ঘৃণা করি আপনাকে। প্রমুখ হতবুদ্ধি হয়ে গেল তার কথায়। এ কেমন কবুল বলল সে? না, এটা মানা যায় না। সুন্দরভাবে 3 বার কবুল বললেই তো হতো। সে উঠে সিরাতের হাত আবারও শক্ত করে ধরল। সোফায় বসে নিজের পাশে সিরাতকে বসা। এরপর কবিরকে বলল, কবির বন্দুক নামাবি না, আবার কবুল পড়বে এই মেয়ে। আগের কবুল আমি মানি না। সিরাত ডুকরে কেঁদে রক্তচক্ষু হয়ে তাকায় প্রমুখের দিকে। প্রমুখের বাঁধন থেকে হাত মুচড়িয়ে বলল, আর বলবো না। একটু আগে বলেছি, শোনেননি? মাকে ছেড়ে দিন। ছাড়বো না। প্রমুখের কাটকাট উত্তরে সিরাত ফুপিয়ে কাঁদল। এই ছেলের হাত থেকে কিভাবে রক্ষা পাবে সে? কাজী আবারও কবুল বলতে বলল সিরাতকে। সিরাত মায়ের দিকে তাকায়। তাইমা খানম মেঝেতে বসে অঝরে অশ্রু ফেলছে। মাত্র কয়েক মিনিটে এসব কি হয়ে গেল? সিরাত প্রমুখের দিকে কঠিন চোখে নজর দিয়ে বলল, কবুল। প্রমুখ ভ্রু নাচিয়ে ঠোঁট কামড়ে হাসে। কাজী এবার প্রমুখের উদ্দেশ্যে কবুল বলতে বলল। সিরাতের দিকে ঝুঁকে প্রমুখ হঠাৎই তার ভেজা শ্যাম্পু চুলে মুখ ডুবায়। সেই প্রথম অনুভব করলো স্মেলটায় তার নেশা ধরে যাচ্ছে। মেয়েদের চুলে এত সুন্দর গন্ধ থাকে। মনের কোণে খেলা করলো ভালো লাগা। ইচ্ছে করছে এভাবে সিরাতের গা ঘেঁষে সারাক্ষণ বসে থাকতে। সে বাম হাতে সিরাতের 2 হাত নিজের মুঠোয় নেয়। ডান হাত সিরাতের ঘাড়ের পিঠে গলিয়ে শক্ত করে চুল টেনে ধরল। আরো গভীরভাবে
চুলে শ্বাস টেনে ঘোর লাগা গলায় বলল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। প্রমুখের হাতের স্পর্শে মৃদু কেঁপে ওঠে সিরাত। চুল টান পড়ায় হালকা ব্যথাও অনুভব করছে সে। কান্না থেমে গেল প্রমুখের নরম ঘোর লাগা কণ্ঠ শুনে। সারা দেহ ঝংকার তুলল নিমিষেই। তার কবুল বলায় কি ছিল এটা, এমন লাগছে কেন? আজ এই মুহূর্ত থেকে তারা পবিত্র বন্ধনে স্বামী স্ত্রী, এ কথা না মানলেও সত্যি। সিরাতের ঘাড়ে তার হাতের স্পর্শ গাঢ় হতেই বুক ধক করে উঠল তার। গলা শুকিয়ে তৃষ্ণা পেল ভীষণ। তবু এত জঘন্যভাবে বিয়ে করায় সে মনে মনে জেদ করল এই প্রমুখের জীবন তছনছ করে ছাড়বে। বিয়ে করার শখ ঘুচিয়ে দিবে আজীবনের জন্য। শেষে তিক্ততা সহ্য করতে না পেরে প্রমুখ নিজেই ছেড়ে দিবে তাকে। সারাক্ষণ অনুশোচনায় ভুগবে। ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল সিরাত। তার ভাবনার মাঝেই অনুভব করে একটা শক্তপোক্ত হাত শিরশির করে তার সারা পিঠ বিচরণ করছে। সিরাত ভয়ে ঢোক গিলে হাঁসফাঁস করে উঠল। সাফওয়ান রেডি হয়ে 91 নম্বর কল রিসিভ করলো সিরাতের ফোনে। কাল সারা রাত একটানা কল করে গেছে। প্রতিবারই একটা মেয়ে কণ্ঠ সুন্দর করে জানিয়েছে নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ব্যথিত হৃদয়ে ছটফট করেছে সিরাতকে বোঝানোর জন্যে। প্রমুখকে এমনিতেই সে সহ্য করতে পারে না। তারপর অনাকাঙ্ক্ষিতভাবে নিজের ভালোবাসার মানুষটির সম্পর্কে সব শুনবে কখনোই কল্পনা করেনি। বাসায় আসার পর অনেকক্ষণ ভেবেছে সাফওয়ান। শেষে যখনই মনে পড়ল সিরাতকে এভাবে কিছু না বলে আসা ঠিক হয়নি, তখন থেকেই ফোন করে যাচ্ছে। তবে কি সিরাত ভেবে নিল 4-5টা ছেলের মতোই সাফওয়ান তার অতীত খারাপ জেনে ছেড়ে চলে গেছে? কিন্তু বোঝানোর উপায় সিরাত রাখেনি। ফোন অফ করে বসে আছে। সেই থেকেই সাফওয়ান চেষ্টা করে যাচ্ছে যোগাযোগ করার জন্য। আসলেই তো, বাবা না থাকলে আর টাকা না থাকলে এছাড়া উপায় ছিল না। তাই বলে খারাপ সময়ে সেও পাশে থাকবে না? মনে মনে তার কষ্টে হাহাকার বয়ে যায়। সারাদিন শুয়ে বসে কাটে। এবার সে বাইরে যাওয়ার জন্য রেডি হয়। অন্য উপায়ে যোগাযোগ করে সব বোঝাতে হবে। সে এবারও ফোন অফ পেয়ে রাগে বিছানায় ছুঁড়ে মারল। মাথা চেপে ঘন ঘন শ্বাস ফেলে জ্বলে ওঠে। ওই প্রমুখের ব্যবস্থা করবে এখন। মাঝখানে আসার স্বাদ মিটিয়ে দিবে। সে ফোন হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে রাহেলার উদ্দেশ্যে বলল, আজ বাসায় নাও আসতে পারি। সিরাতকে খুঁজতে যাচ্ছি মা, অযথা কল করে বিরক্ত করবে না। রাহেলার চোখে জল। আদরের ছেলেটা বাপের মতো হচ্ছে দিন দিন। কত আশা ছিল চাকরি করবে, কিন্তু ওই যে বাপ তার ছেলেকে ব্যবসায় বসিয়ে দিল। রাহেলা এক গ্লাস গরম দুধ হাতে এনে বলল, না খেয়ে যাস না বাবা, সারাদিন কিচ্ছু খাসনি। কিভাবে খাবো? আমার হৃদয় কি চলছে কখনো অনুভব করেছো? বলেছিস কখনো? সারাক্ষণ বাবা বাবা করে মাথা খাস। সাফওয়ান ফুঁসে উঠে চোখ গরম করে বলল, বাবা আমায় বেশি ভালোবাসে, এটা দেখে তোমার জলে মা? দূরে যাও, আমার অনেক কাজ বাকি আছে। একটার পর একটা টেনশন মাথায় ঘুরছে, শুধুমাত্র এই ছেলেটার জন্য। কথা বলেই 1 সেকেন্ডও দেরি করলো না। সে হনহন করে বেরিয়ে যায়। তার অনেক কিছু বলা বাকি আছে সিরাতকে। বিয়ে করে সংসার করবে, তাহলে কখনোই কেউ মাঝখানে আসতে পারবে না। সে গাড়িতে উঠে ড্রাইভ করে চলল সায়রার খোঁজে। সেই একমাত্র মেয়ে যে সিরাতের খোঁজ দিতে পারবে। তাছাড়া সিরাতের বাসা চিনলেও কোন ফ্ল্যাটে থাকে সে জানে না। এবার মনে মনে অনুতপ্ত হলো সে। কেন প্রথম দিন সিরাতের সাথে বাসায় গেল না? কত করে বলল, তবুও নাকচ করলো। অন্তত বাসাটা চিনে আসা যেত, এখন কাজে লাগতো তার। তাছাড়া সেদিন বাবা জরুরি কলে অফিসে যেতে হয়েছিল তার। প্রমুখ সিরাতের হাত শক্ত করে নিজের মুঠোয় নেয়। এরপর শাশুড়ির সামনে দাঁড়িয়ে সালাম করলো। মিষ্টি হেসে বলল, আপনার মেয়ের জামাইকে দোয়া করুন, এই যুদ্ধের মধ্যে জীবনের সকল যুদ্ধে যেন জয়ী হতে পারে। তাইমা খানমকে বিয়ে পড়ানোর পর কবির তাকে সোফায় বসায়। বিয়ে পড়ানো শেষ একটু আগে। এবার বাসায় নিয়ে যাওয়ার পালা। সিরাত অনুভূতি শূন্য মুখে মূর্তির মতো দাঁড়িয়ে। তাকে বসতে বললে বসছে, দাঁড়িয়ে থাকতে বললে তাই করছে। তাইমা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলো। সারা মুখে চুমুতে ভরিয়ে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস মা, তোর জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে পারলাম না, একটা যোগ্য ছেলের হাতে তুলে দিতে পারলাম না, কার জন্য এত কষ্ট করলাম, শেষে কিনা এক ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেল। তাইমা খানম জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। কাজীকে বিদায় দিয়ে কবির আসলো। প্রমুখ এবার বিরক্ত হয়, চোখ মুখ কুচকে বলল, বৃষ্টির আগে ঝড় আসে, আপনি জানেন না শাশুড়ি আম্মা? আর যোগ্য মানে কি? আমার মতো লক্ষ্মী ছেলে দুটো পাবেন না। দোয়া করা বাদে এখন দেখছি বদদোয়া করছেন। প্রমুখ একটু থেমে দাঁতে দাঁত চেপে বলল, কতই বদদোয়া করেন, এই প্রমুখ ছাড়ছেন না আপনার মেয়েকে। বিয়ে যখন করেছি তবে বাচ্চার বাপ হয় তবেই ছাড়বো। সবার সামনে ঠোঁট কাটা কথায় সিরাত ভেতরে ভেতরে জ্বলে ওঠে। হাত ঝটকা মেরে ছাড়িয়ে রেগে তাকিয়ে বলল, অসভ্য চরিত্রহীন, একদম আমাকে স্পর্শ করবেন না। প্রমুখ চোখ ছোট ছোট করে তাকায়। সিরাত এখন তার বউ। সে বিয়ের আগে যা খুশি তাই করেছে। এখন কি মেয়ে নিয়ে শুয়ে আছে? তবে অপবাদ দিবে কেন? চরিত্রহীন শব্দটা শুনে তার গা জ্বলে যায়। সিরাতের বাঁকা কোমর বাম হাতে শক্ত করে খামচে ধরে এই যে বলল, স্পর্শ করলাম, শুধু স্পর্শ কেন, আরো অনেক কিছু করবো বউ। সিরাত ফুপিয়ে ওঠে। এখন থেকে প্রতিনিয়ত এসব সহ্য করতে হবে। প্রমুখ তারা দিল জুলেখার কবিরকে।
এই বাসায় আর এক মুহূর্ত থাকতে নারাজ সে। তাইমা খানমের হাত সিরাতের গা থেকে সরিয়ে বলল, ন্যাকা কান্না বন্ধ করুন শাশুড়ি আম্মা, মনে হচ্ছে আপনার ঘর চুরি করতে এসেছি। কথা শেষে কপাল কুঁচকে ভাবুক হয়ে আসলে তো বলল, এটা তো যেমন তেমন চুরি নয়, একদম কলিজা ছিঁড়ে জোর করে নিয়ে নেওয়া। আহারে আম্মা, থাক, মন খারাপ করবেন না। সিরাতকে ধরে আবারও বলল প্রমুখ, আপনার মেয়েকে শুধু বুঝিয়ে দিন জামাইয়ের সেবা কীভাবে করতে হয়, ব্যাস তাকে রানীর মতো রাখবো, সব ব্যবস্থা করবো আমি। তাইমা সিরাতকে এবার গালে আদর করলো, মাথায় হাত বুলিয়ে বলল, আমার মেয়েকে জেলখানায় পাঠাচ্ছি, পারলে এই অভাগী মাকে ক্ষমা করে দিস। সিরাত মলিন হাসলো। প্রমুখের টেনে হিচড়ে নেওয়া হাতের দিকে তাকিয়ে এগিয়ে যায় গেটের কাছে। সিরাত পেছনে ঘুরে মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে, ক্ষণে ক্ষণে কেঁদে দু হাতে মুখ মুছলো। গাড়িতে বসলো 4 জন। সেকেন্ডের মাঝে তাইমার চোখের পলকে অদৃশ্য হলো ফুলে ফুলে সাজানো গাড়িটা। গাড়ি থেকে প্রমুখ বড় বড় পায়ে বাসার ভিতর চলে যায়। সিরাত চুপ করে সিটে ঘুমিয়ে আছে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। জুলেখা কয়েকবার ডাকলো তাকে, এবার বাহু ঝাঁকিয়ে বলল, ভাবি, উঠে বাসায় চলুন। আকস্মিক জোরে ধাক্কা দেওয়ায় নড়ে চড়ে উঠল সিরাত। চোখ পিটপিট করে আশেপাশে নজর বুলায়। এই সেই বাসা যেখানে মাসখানেক আগে এসেছিল সে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝলো, তখনই কয়েক ফোঁটা নোনা জল বেয়ে পড়ল চোখ থেকে। জুলেখা নেমে আবারও তাড়া দিতে সেও নামে। জুলেখাকে অনুসরণ করে বাসায় ঢুকে। এই বিলাসবহুল অট্টালিকায় এসেও মায়ের কথা মনে পড়ছে ভীষণ। কি করছে একা তার মা? সারাদিন না খাওয়ার ফলে দুর্বল শরীর খুব কষ্টে টেনে টুনে আনলো ড্রয়িং রুমে। দামি আসবাবপত্রের ছড়াছড়ি। সে সামনের একটা সোফা পেতেই সেখানে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। খুব কষ্টেও জোর করেও খুলে রাখা যাচ্ছে না চোখ। ক্লান্ত দেহ নিয়ে সেখানটায় আটসাট হয়ে পড়ে রইল। প্রমুখ গায়ের সব কাপড় খুলে সেও বিছানায় ধপ করে গা এলিয়ে দেয়। আজ সারাদিন যা ধকল গেল এই ছোট্ট দেহের সাথে। উফ, খিদে লাগায় সে মনে মনে তাইমাকে গালি দিয়ে। কিপ্টে শাশুড়ি, এক গ্লাস লেবু শরবত দিয়ে মেয়ের বিয়ে সেরে ফেললো, অথচ অন্য কেউ বিয়ে করলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো। সে তপ্তশ্বাস ফেলে হাঁক ছাড়লো জুলেখাকে। বাসায় কিছু রান্না করা আছে, নিয়ে আয়, খেতে পেয়েছে। জুলেখাও সেদিকে শাড়ি চেঞ্জ করে শুয়ে আছে। রাত বেশি হয়নি, 8টা বাজবে। কয়েকবার ডেকেও সারা না পেয়ে সে উদাম গায়ে বের হলো রুম থেকে। গায়ে তার শুধু ট্রাউজার। চুলগুলো পেছনে এলিয়ে রান্নাঘরে গেল। ফ্রিজ, ডাইনিং টেবিলে এদিক ওদিক খুঁজেও কিছু পেল না। শেষে নিজেই রান্না করতে যায়। ভাত বসিয়ে সবজি কাটা শুরু করলো। মাছে মশলা মাখিয়ে চুলায় দিতেই মনে পড়লো একটু আগে বিয়ে করা বউয়ের কথা। মুহূর্তেই হাত থমকে যায়। চুলার আঁচ কমিয়ে গটগট পায়ে এদিক ওদিক খুঁজলো সিরাতকে, কোথাও নেই সে। জুলেখাকে এবার রুক্ষ মেজাজে বলল, জুলেখা, রুমে কি মরার ঘুম ঘুমাস? ভাবি কোথায় তোর? ও যদি পালিয়ে যায় আজ তোকে মেরেই ফেলবো। সিরাতের গভীর ঘুম প্রমুখের চিৎকার ভেঙে যায়। সে কপাল কুঁচকে শুয়ে রইল। জুলেখা রুম থেকে দৌড়ে এসে বলল, ভাবি পালাই গেছে। কি কন ভাইজান? আমার সাথেই বাসায় ঢুকেছে। তাছাড়া বাইরে 4টা গার্ড রাখা, তাদের চোখ ফাঁকি দিয়ে পালাবা? প্রমুখ হাত ধুয়ে ফুঁসে উঠে বলল, কোথায় তাহলে ডাক সিরাতকে, সামনে পেলে 32টা দাঁত ভেঙে ফেলবো, অসভ্য মেয়ে। জুলেখা ভয়ে গুটিয়ে গেল। প্রমুখের চিৎকারে শুয়ে থাকতে পারল না সিরাত। এলো আলুথালু পায়ে উঠে প্রমুখের সামনে দাঁড়িয়ে বলল, ষাঁড়ের মতো না চেঁচিয়ে একটু ঘুমাতে দিন। সিরাতের বিষণ্ণ মুখের দিকে তাকায়। আপাদমস্তক দেখে কপাল কুঁচকে তেতে উঠে বলল, আমি সার? আমাকে সার মনে হয়? তবে তবে তুই তো গাভী। জুলেখা তার বোকা বোকা কথায় ফিক করে হেসে ওঠে। প্রমুখ চোখ রাঙায়, দমে যায় সে। সিরাত জবাব দিল না। দাঁড়িয়ে থাকাও তার কাছে কষ্টকর। কখন ঠাস করে পড়ে যাবে বলা যায় না। প্রমুখ কয়েক মিনিট পর কিচেনে যায়। জুলেখার উদ্দেশ্যে বলল, ভাত মাছ ভাজি আছে, খিদে লাগলে খেয়ে যা, নয়তো ঘুমা, অসহ্য। জুলেখা সিরাতকে ধরতে সিরাত হাত ঝটকা মেরে তেজ দেখিয়ে বলল, আমি পঙ্গু নই, একা চলতে পারি, ভুলেও টাচ করতে আসবেন না। জুলেখা হালকা ঢোক গিলে চেয়ারে বসলো। সিরাত ঠায় দাঁড়িয়ে থাকার মাঝে প্রমুখ ভাত মাছ ভাজি করে আনলো। নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে ভাত বেড়েই একা একা খাওয়া শুরু করলো। জুলেখা তাকালো সিরাতের দিকে। সে ঘুমে ঢুলু হয়ে দাঁড়িয়ে আছে। জুলেখা ভেবেছিল প্রমুখ বসিয়ে জোর করে খাওয়াবে, কিন্তু একা একাই খেয়ে নিচ্ছে। সদ্য বিয়ে করা বউকে রেখেই খাচ্ছে। অথচ বিয়ে করার ভীষণ তাড়া ছিল তার। সে হঠাৎ চমকে গেলেও ঘাটল না। কয়েক বছর এ বাসায় থেকেও প্রমুখের সাথে তর্ক করার সাহস হয়নি। তবুও আজ নরম স্বরে বলল, ভাবি, খেয়ে নাও। সিরাত বিরক্ত হয়ে চোখ মুখ কুচকায়। সে খাবে না, দরকার হলে না খেয়ে মরে যাবে। প্রমুখ খাওয়ার মাঝে একবার তাকালো। কি মনে উঠে সিরাতের বাহু ধরে এক ঝটকায় তার পাশের চেয়ারে বসায়। সামনে প্লেট বাড়িয়ে বলল, মাকে ভালোবাসো? তাহলে চুপচাপ খাও, নয়তো মায়ের কথা চিরদিনের জন্য ভুলে যাও। আমার লোক সেই বাসার নিচে আছে, কথা না শুনলে 1 সেকেন্ডে লাগবে না মাকে মেরে ফেলতে।
সিরাত চমকে তাকায়, ফেলফেলে দৃষ্টিতে প্রমুখের মুখে দেখে। হৃদয়ের চাপা কান্না গলায় এসে আটকায় সিরাতের। নাক টেনে ডুকরে কেঁদে ওঠে প্রমুখ। ফের দিল ধমক। 5 মিনিট টাইম দিলাম, খাওয়া শেষ করে আমার রুমে চলো, না হলে শাশুড়ি আমার জানাজা পড়বো কাল। সিরাত ভয়ে কেঁপে ওঠে। দুর্বল হাতে চট করে খুব কষ্টে এক লোকমা ভাত নিয়ে মুখে দিয়ে চিবায়। কান্না মিশ্রিত চোখে ফুপিয়ে ওঠে। এই খাবার তার গলা দিয়ে নামছে না, তবু বহু কষ্টে গিলল সিরাত। প্রমুখ বাঁকা হাসলো, নিজের খাওয়ায় মন দেয়। সিরাত অল্প খেয়ে জুলেখা তাড়াতাড়ি করে খেয়েই চলে যায় রুমে। প্রমুখ উঠে তৃপ্তির ঢেকুর তুলে বলল, আমার পিছনে পিছনে আসো। সিরাত তার পেছনে পেছনে রুমে যায়। চারিপাশে দেয়ালে প্রমুখের ছবি টানানো, সেখানে কি স্নিগ্ধ হাসি, পরিপাটি বিছানা, দামি জিনিসপত্রে ভরপুর। হঠাৎ প্রমুখের হাসজ্জ্বল ছবির দিকে তাকাতেই তৎক্ষণাৎ গায়ে কাটা দিল সিরাতের। এই মানুষটার কত রূপ দেখবে সে। প্রমুখ ডিভানে বসে ল্যাপটপ হাতে নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, আমার ঘুমাতে দেরি হবে। এই বাসায় স্বাধীনভাবে থাকবে, কেউ তোমার কিছু নিয়ে জোর করবে না। তবে সিরাত, যদি পালানোর চেষ্টা করো আমি মেরেই ফেলবো তোমাকে। সিরাত মাথা নাড়িয়ে শুয়ে পড়ল। এভাবে থ্রেড দিয়ে বলছে স্বাধীনভাবে থাকো। তার মা কি করছে এখন? মা হয়তো কাঁদছে, বিছানার এক কোনায় গুটিসুটি মেরে ঘুমায়। এই নরম তুলতুলে বালিশের থেকে তার মায়ের কোল ঢের ভালো। চোখ বুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো অনেকক্ষণ, তবুও টু শব্দ বের করলো না মুখ থেকে। সে ভেবেছিল এখানে আসার পর প্রমুখ জোর জবস্তি করবে, অত্যাচার করবে। সেসবের কিছু না হওয়ায় সে অবাক হলো। নিশ্চুপ কেঁদে বেঘরে ঘুমায়। প্রমুখ হাতের সব কাজ শেষ করতে করতে রাত 2টা বেজে যায়। সাধারণত ভুট্টোর সুইসাইড করার কারণ খুঁজছিল সে। ল্যাপটপ রেখে ঘাড়ে হাত বুলায়। সারাদিনের ক্লান্তিতে শরীর ম্যাচম্যাচ করছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। রুমের লাইট অফ করে এগিয়ে যায় বিছানায়। সেই কাপড়ে কাচুমাচু করে ঘুমিয়ে আছে সিরাত। প্রমুখ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল অনেকক্ষণ। চুল, কপাল, গাল তার ঠোঁটের দিকে তাকায়। সারা মুখ ফ্যাকাশে হয়ে আছে। প্রমুখের চোখ আটকে যায় ওড়না ছাড়া খালি গলায়। মুহূর্তে কপাল কুঁচকে গেল তার। কি মনে হতে এগিয়ে গেল ড্রয়ারের কাছে। সেখান থেকে হাতাহাতি করে খুঁজে বের করে কাঙ্ক্ষিত জিনিস। তৎক্ষণাৎ অধরে হাসির দেখা মিলে। সে হাতের মুঠোয় নিয়ে সিরাতের কাছে যায়। একদম তার নিকটে ঝুঁকে গলায় পরিয়ে দিল সেই মা মেয়ের ছবিযুক্ত লকেট। ঘুমের ঘরে গলায় কারো ঠান্ডা হাতের স্পর্শে নড়ে চড়ে মুখ কালো করলো। অমনি প্রমুখ ঠোঁট কামড়ে হাসে। সিরাতের মুখের উপর পড়ে থাকা চুল কানে গুজে দিয়ে সরে আসলো। তার বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে ভাবলো, সারা জীবন মেয়ে নিয়ে জেগে থাকতাম এই বিছানায়, রাতভর তাদের মাঝে ডুবে থাকতাম। সেখানে আজ আমাকে মেয়ের পাশে ঘুমাতে হচ্ছে। এত অধপতন হলো প্রমুখ চৌধুরীর। নিত্যদিনে এসব মেয়েরা আমাকে সামলাতে হিমশিম খায়, বরং আজ একটি মেয়ে সেই বিছানাতেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সকাল সকাল ফোনের তীব্র রিংটোনে কাঁচা ঘুম ভেঙে যায় প্রমুখের। বিছানার একদম কর্নারে এসে চেপে ঘুমিয়েছে সে। ঘুমানোর আগে মনে মনে বারবার চেয়েছে সিরাতের গায়ে স্পর্শ না লাগুক, মেয়েটা এক বিছানায় কমফোর্ট ফিল করুক। যথেষ্ট স্বাধীনতা দিবে সে। ফোন কল অবিরত বাজার ফলে বিরক্তি ভাব সারা মুখে ছড়িয়ে পড়ে তার। কপালে ভাঁজ স্পষ্ট ফুটে উঠল তার। এই মুহূর্তে ইচ্ছে করছে না চোখ খুলে তাকাতে। 2বার রিং হয়ে কল কেটে যায়। প্রমুখ নড়ে চড়ে পাশের কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেল তখনই। সারা রুম আবছা অন্ধকার। জানালার সফেদ পর্দা ভেদ করে এখনও সূর্যের আলো প্রবেশ করতে পারেনি। সকাল 7:25। ঘুম একটু গাঢ় হতে আবারও ফোন বেজে ওঠে। এবার প্রমুখের চোয়াল শক্ত হয়ে যায়। বিছানা হাতে বালিশের নিচ থেকে ফোন তুলেই দেখল অফিসারের কল। সে ভ্রু কিঞ্চিত করে সময় নিয়ে ফোন রিসিভ করতেই অফিসার বলল, প্রমুখ চৌধুরী, আমি কি সকাল সকাল বিরক্ত করলাম? প্রমুখ চোখ কচলে সামনে তাকিয়ে দেখে সিরাত অন্য পাশ হয়ে ঘুমাচ্ছে। মুহূর্তেই কপাল কুঁচকে যায় তার। এই মেয়েকে তার বিছানায় কি করছে? কৌতূহল নিয়ে একদম তার নিকট ঝুঁকে পর্যবেক্ষণ করলো। বেঘরে ঘন ঘন নিঃশ্বাস উপচে পড়ছে সিরাতের। এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, দুহাত ভাঁজ করে মাথার নিচে দেওয়া। চুলগুলো এলোমেলো হয়ে মুখের চারিপাশে লেপ্টে আছে। ঘনপল্লব আঁখিতে শুধুই মায়া। প্রমুখ নিজের অজান্তেই হাত বাড়ালো তার দিকে। গলার পাশে চুলগুলো গুজে পেছনে ঠেলে দেয়। সিরাত হাত নড়ে চড়ে কপাল কুঁচকায়। প্রমুখ হাঁসফাঁস করছে, কেমন অস্থির লাগছে। এ তো তার জোর করে বিয়ে করাবো। অফিসার তার কোনো রেসপন্স না পেয়ে উঁচু গলায় বলল, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো প্রমুখ চৌধুরী। প্রমুখের হুঁশ ফিরতেই চোখ বড় বড় করে সিরাতের নিকট থেকে সরে আসে। তাড়াহুড়ো করে বারান্দার থাই গ্লাস খুলে ভেতরে গিয়ে উত্তর দিল, জি বলুন। অবশেষে কথা বললেন। আমি ভাবলাম কি হলো, আবার কথা বলছেন না? ঘুমিয়েছিলাম। এত সকালে কি মনে করে? কোনো খবর পেয়েছেন? লাশের পোস্টমর্টেম রিপোর্ট আমার হাতে। প্রমুখ বাইরের আকাশের দিকে তাকায়। চারিপাশে সূর্যের আলোয় চারিপাশ চিকচিক করছে। সে অস্থির হয়ে বলল, এটা খুন, তাই না? অফিসার দীর্ঘ শ্বাস ফেলে বলল, না, আমরা প্রমাণ ছাড়া কিছুই করতে পারি না প্রমুখ। শুনুন, রিপোর্ট অনুযায়ী এটা সুইসাইড। তার গায়ে কোনো চিহ্ন বা ছাপ পাওয়া যায়নি। সে নিজের ইচ্ছায় সুইসাইড করেছে। প্রমুখ বাম হাত থেকে ডান হাতে ফোন ধরল। কঠিন চোখে মাথা চুল টেনে জবাব দেয়, আচ্ছা অফিসার, ধন্যবাদ। লাশ দাফন করে দিন।
অফিসার কল কেটে দিতেই সে বারান্দায় সোফায় ধপ করে বসে। মাথায় ঘুরল অনেক প্রশ্ন। ভুট্টো কেন সুইসাইড করবে? সে মাথা চেপে ধরে উঠে আবার শুয়ে পড়ে। মাথায় ব্যথা বাড়ছে তার। কবিরকে কল করলো 3 বার, রিং হচ্ছে, ধরছে না। মাথায় আগুন ধরে যায়। দরকারের সময় খুঁজে পাওয়া যায় না এই আহাম্মককে। কি করছে, ফোন ধরছে না। রেগে আবারও দাঁতে দাঁত চেপে কল করলো। এবার কবির ফোন রিসিভ করেই বলল,